বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক দ্বাদশ ব্যবসায় শিক্ষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে, তোমাদের দ্বিতীয় পত্র অর্থায়ন, ব্যাংকিং ও বিমা এর যে বিমা অংশটুকু রয়েছে, এই বিমা অংশের আজকে প্রথম ক্লাস হবে। আমরা আজকে ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রথমে আমরা দেখে নিই আমরা কি বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। আজকে ক্লাসে আমরা কোন বিষয়গুলো আমরা জানব, এই বিষয়টা আমরা প্রথমেই দেখে নিই। প্রথমে যে বিষয়টা আমরা দেখব যে বিমা এর ভূমিকা, অর্থাৎ বিমা কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে সেটা আমরা দেখব। এরপরে দেখব বিমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা একটু দেখব। আমরা বিমার সংজ্ঞা শিখব, বিমা চুক্তি কাকে বলে দেখব, এবং 5 নাম্বার বিমাযোগ্য ঝুঁকির বৈশিষ্ট্যগুলো কি, এটাও আমরা দেখব। এবং 6 নাম্বারে আমরা দেখব এই বিমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, বর্তমান প্রেক্ষাপটে এই বিমার গুরুত্ব কোথায়, প্রয়োজনীয়তা কোথায়, এটা দেখব আমরা। এই 6টি বিষয় আমরা আজকে ক্লাসে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো, 1 নাম্বার বিমা বা বিমা ব্যবসার ইতিহাস, এটা আমরা জানতে পারবো। বিমার সংজ্ঞা বলতে পারবো, বিমা ঝুঁকির বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবো, এবং বিমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ দুটা ছবি স্লাইডে। বামের ছবিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা, সম্ভবত এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের ঘটনা, এবং ডানে দেখতে পাচ্ছ তোমরা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, একটা বড় রকমের ব্যাপক মাত্রার অ্যাক্সিডেন্টের ঘটনা। এই দুইটা অ্যাক্সিডেন্টের ঘটনা থেকে আমরা কিন্তু একটা বিষয় অনুমেয় করতে পারি যে দুইটা দুর্ঘটনাই কি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, এবং দুইটা ঘটনার কিন্তু ঝুঁকি থেকে কিন্তু একটা বড় মাপের আর্থিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঠিক তেমনি মানুষের জীবন, জীবিকা, সম্পদ সমূহ নিত্য নানা রকম ঝুঁকির সম্মুখীন। আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম বিভিন্ন রকমের ঝুঁকির সম্মুখীন হই। যেমন একজন ব্যক্তি যদি হঠাৎ করে মারা যায়, তো তার পরিবার কিন্তু তাৎক্ষণিকভাবে বড় রকম একটা ঝুঁকির সম্মুখীন হয়, তাদের পরিবারে নেমে আসে অমাবস্যার অন্ধকার। তেমনি যদি শারীরিকভাবে অক্ষম হয়, উপার্জনক্ষমহীন হয়ে যায়, তখনই কিন্তু তারা এরকম ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তারাও বিভিন্ন কারণে ঝুঁকির সম্মুখীন হয়, এবং ঝুঁকির ফলে তাদের যে জিনিসটা হয়, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তারা নিঃস্ব হয়ে পড়ে, তারা দেউলিয়ত্বের শিকার হয়। তো ব্যবসা তো সভ্যতা উষালগ্ন থেকেই ছিল। এই ধরনের ঝুঁকিকে নিয়েই কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করত। কিন্তু সময় পরিক্রমায় যখন মানুষ আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রসর হওয়া শুরু করলো, তখন মানুষের মধ্যে কিন্তু এই ধরনের ঝুঁকি থেকে লাঘব, পরিত্রাণ বা ঝুঁকির মাত্রাকে কমিয়ে আনার জন্য একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। এবং বহুদিনের সেই চিন্তা এবং চেতনার ফসল হিসেবে আধুনিক যুগের মানুষ তাই বিজ্ঞানসম্মত নিজেদের এরূপ অসহায়ত্ব অবস্থা থেকে আর্থিকভাবে মুক্ত করার এক যুগান্তকারী ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, এবং যাকে আমরা বলছি বিমা। এটাই মূলত বিমার পটভূমি। আমরা দেখব যে বিমার সংক্ষিপ্ত ইতিহাস, কিভাবে এই বিমাটা আজকের অবস্থায়, আজকে যে বিমা ব্যবসা দাঁড়িয়েছে, এই বিমার ব্যবসা তো একদিনে হয় নাই, এটা কালের পরিক্রমায় আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকের কিন্তু এই পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই বিমা ব্যবসাটা আমাকে জানতে হলে আগে অবশ্যই বিমা ব্যবসার ইতিহাস জানতে হবে, যে কিভাবে এই বিমা ব্যবসা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়েছে। প্রাচীন যুগে বিমা ব্যবসা, বাস্তবিকভাবে প্রাচীন যুগে কিন্তু আমরা বিমা ব্যবসায় বলতে বর্তমান যে রূপ, এমন কোনো রূপ আমরা খুঁজে পাইনি। বিমা ব্যবস্থার শুরুর ইতিহাস সঠিকভাবে পাওয়া যায় না। খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দের মাঝামাঝি সময়ে বিমার উদ্ভব হয়। তবে ব্যাবিলনীয় সভ্যতা
রোম সভ্যতার 4500 অব্দের পূর্ব থেকে বীমা ব্যবস্থা প্রচলন হতে শুরু হয় বলে অনেকের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রাচীন সভ্যতাগুলোর নাম আমরা অবশ্যই জানি, ব্যাবিলনীয় সভ্যতা, রোম সভ্যতা, গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা। তো এই সমস্ত সভ্যতার ওই ঐতিহাসিক প্রেক্ষাপট খুঁজলে খুব একটা বীমার ইতিহাস পাওয়া যায় না। দীর্ঘকাল থেকে মানুষের এই প্রচেষ্টা ছিল যে বিভিন্নভাবে যে আর্থিক ঝুঁকি, মানুষের অসহায়ত্ব, বিভিন্ন রকমের ঝুঁকির কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ, আর্থিকভাবে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি থেকে তাদের নিজেদের রক্ষা করার জন্য বা বের হওয়ার জন্য একটা প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা গেছে। সর্বপ্রথম কিন্তু নৌ বিমার হাত ধরেই কিন্তু এই বিমার প্রচলন শুরু হয়। এ প্রসঙ্গে আমি বলি 1182 খ্রিস্টাব্দের কথা বলছি। এটা মধ্যযুগের শুরুর দিকে, মধ্যযুগের মাঝামাঝি পর্যায়ের একটা কথা। তো এই মধ্যযুগের মাঝামাঝি পর্যায়ে নৌপথে বাণিজ্যে কিন্তু একটা ব্যাপক সম্প্রসারণ হয়। বিশেষ করে ভূমধ্যসাগরীয় যে এলাকাগুলো আছে, ফ্রান্স, ইটালি, তুরস্ক, ইংল্যান্ড, এই সমস্ত এলাকায় কিন্তু নৌ বাণিজ্যের একটা ব্যাপক প্রসার ঘটে এবং বিভিন্ন বণিকগণ তাদের পণ্য নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে এবং সেটা অবশ্যই নৌপথে। তো এই নৌপথে যে ধরনের ঝুঁকির সম্মুখীন তারা হতো তার মধ্যে অন্যতম ছিল জলদস্যুর আক্রমণ, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ, এছাড়াও অন্যান্য বিভিন্ন পরিস্থিতি তার সম্মুখীন হতো, যার ফলে যেটা হতো তাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। এই ক্ষয়ক্ষতি থেকে তারা বের হয়ে আসার জন্য একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। আমরা খ্রিস্টপূর্ব 1000 অব্দে ব্যবসায়ীগণ দেখেছি যে তারা একটা জেনারেল এভারেজ অর্থাৎ সমবায় ভিত্তিক তারা ক্ষতি হ্রাস করার একটা ধারণা উদ্ভব করেছে। তাছাড়া যেটাকে আমরা বলছি বটমারি বন্ড, বিষয়টা এমন যে সমবায় ভিত্তিক যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা সমবায় ভিত্তিক তারা একটা ফান্ড রেইজ করতো, একটা ফান্ড তৈরি করতো, যাকে বলছি বটমারি বন্ড। এই বন্ডের মাধ্যমে তারা যে সমস্ত ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হতো তাদেরকে তারা সহযোগিতা করত। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে এই বন্ড এর আওতায় অন্যান্য ব্যবসায়ীগণ ঋণের ব্যবস্থা করে দিত। 1182 খ্রিস্টাব্দের কথা বলছি, তার শেষের দিকে ফ্রান্স থেকে ইহুদিগণ বিতাড়িত হয় পুরো ইউরোপ, তারা ছড়িয়ে পড়ে, এরই একটা অংশ তারা ইটালিতে বসবাস করে। এবং ঐতিহাসিকগণ একমত যে ইতালিতেই এই ইহুদিদের দ্বারাই নৌ বিমার প্রথম প্রচলন ঘটে। অর্থাৎ ইহুদি ব্যবসায়ীগণ বা ইহুদি শ্রেণীগণ তারা এই সমস্ত ব্যবসায়ীগণকে তারা এই আর্থিক ক্ষয়ক্ষতি থেকে উত্তরণ করার জন্য তারা ঋণ দিত। এটাই মূলত প্রাথমিক ধারণা এবং এখান থেকে বলা হয় যে নৌ বিমার সূত্রপাত ইতালির জেনোয়া শহরেই মোটামুটি এই নৌ বিমার প্রথম সূত্রপাত ঘটে। পরবর্তীতে লক্ষণীয় যে ইতালি থেকে যখন এই ইহুদিগণ বিতাড়িত হয়ে পুরো ইউরোপ ছড়িয়ে পড়ে, এরই একটা অংশ, একটা দল, এরা ইংল্যান্ডে আসে। এদেরকে বলা হতো লম্বার্ডি। এই ইংল্যান্ডে এসে তারা ইংল্যান্ডের লম্বার্ডি স্ট্রিটে তারা ব্যবসা করে, তারা এই বিমার ব্যবসা খুলে বসে। তো এই সমসাময়িক আরেকটা ঘটনা যেটা এই বিমা ব্যবসায়ের উত্তরণে গুণগত পরিবর্তনে একটা ব্যাপক মাত্রায় প্রভাব ফেলে, সেটা হলো লন্ডন শহরের একজন ব্যবসায়ী যার নাম এডওয়ার্ড লয়েডস। উনি কি করছেন? এডওয়ার্ড লয়েডস ওনার একটা কফিখানা ছিল, একটা কফিখানা পরিচালনা করতেন। এই কফিখানাতে বিভিন্ন জাহাজের নাবিকগণ, বণিকগণ তারা এসে কিন্তু এই কফিখানায় তারা কফি খেত। আর এডওয়ার্ড লয়েডস উনি কি করতেন? উনি খুব আগ্রহ করে, নিজের আগ্রহ থেকেই উনি কিন্তু এই সমস্ত বণিকদের তথ্য, জাহাজের তথ্য, কোন জাহাজ কখন আসলো, কোন জাহাজ কখন বন্দর ছেড়ে গেল, কোন জাহাজ কখন কোথায় যাচ্ছে, এই ধরনের তথ্য সে খুব আগ্রহ করে সংগ্রহ করত। ফলশ্রুতিতে দেখা যেত যে পরবর্তীতে অন্যান্য বণিকগণ যারা ওই কফিখানায় আসতো তারা ওই এডওয়ার্ড লয়েডসের কাছ থেকে ব্যাপকভাবে উপকৃত হতো, তথ্য পেত। এই জিনিসটা পর্যায়ক্রমে একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করায়, যার ফলে এডওয়ার্ড লয়েডস এটাকে একটা সাময়িকী প্রকাশ করে, যে সাময়িকীর মধ্যে বিনিময় হার থেকে শুরু করে অন্যান্য তথ্যাবলী লিপিবদ্ধ থাকতো। তো এই বিমা ব্যবসায়ীগণ এটাকে লুফে নেয় তারা। তো এই বিমা ব্যবসায়ীগণ তারা এই এডওয়ার্ড লয়েডসের সঙ্গে যৌথভাবে তারা সমন্বয় করে তারা বিমা ব্যবসার একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করায়। আমরা ইংল্যান্ডে দেখেছি বিমা ব্যবসা,
1609 সালে জার্মানিতে অগ্নিবিমার প্রচলন হয়, যা উপমহাদেশে 1720 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। 1696 সালে দ্য হ্যান্ড ইন হ্যান্ড সোসাইটি নামে একটি জীবন বীমা সংস্থা প্রতিষ্ঠা লাভ করে, যা 1699 সালে বাণিজ্যিকভাবে কার্যক্রম করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখব যে শিল্প বিপ্লব কালে, কারণ আমাদের ব্যবসায়িক ইতিহাসে শিল্প বিপ্লব একটা বড় একটা প্রভাব বিস্তার করেছিল। আমরা সবাই জানি শিল্প বিপ্লব কি। তো দেখবো এই শিল্প বিপ্লব কালে বীমা ব্যবসা কিভাবে প্রসারিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে শিল্প বিপ্লবের সময়কাল ছিল 1750 থেকে 1850 এই অবধি পর্যন্ত। এই সময় কি হয়েছিল? এই সময় হস্ত তৈরিকৃত উৎপাদন ব্যবস্থা থেকে বের হয়ে যান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সূচনা হয়েছিল। ফলে কি হয়েছে? উৎপাদন ব্যবস্থা একটা বড় ব্যাপক মাত্রায় পরিবর্তন ঘটছে, ব্যাপক মাত্রার উৎপাদন বেড়ে গেছে, যার ফলে মানুষের সামাজিক জীবনেও কিন্তু একটা প্রভাব ফেলে। মানুষ গ্রাম থেকে উঠে চলে আসে, শহরমুখী হয়, শিল্প অঞ্চলমুখী হয়, এবং উৎপাদন বাড়ার কারণে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটে, যার ফলে মানুষের জীবনে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়। আমরা খেয়াল করেছি যে ওই সময় যৌথ পরিবার থেকে মানুষ বের হয়ে একক পরিবারমুখী হয়। তো দেখা যাচ্ছে যখন কোনো একক পরিবারের উপার্জনক্ষম একজন ব্যক্তি যখন হঠাৎ করে অসুস্থ হয়, বিকলাঙ্গ হয়, দুর্ঘটনার শিকার হয় অথবা মারা যায়, তখন তাৎক্ষণিকভাবে কিন্তু ওই পরিবারটা চরমভাবে বিপদগ্রস্ত হয়। এবং এই তার বিপদগ্রস্ততার ফলেই ওই যে ক্ষতির সম্মুখীন হয়, ঝুঁকির সম্মুখীন হয়, এই ঝুঁকির সম্মুখীন থেকেই কিন্তু এই জীবন বীমার প্রচলন শুরু হয়। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, একটু পিছনে চলে যাই। এই নৌ বিমার পরেই কিন্তু সূত্রপাত হয় অগ্নি বিমার। দ্যাট মিনস নৌ বিমা, জীবন বিমার আগেই কিন্তু অগ্নি বিমার সূত্রপাত হয়। সেটাও কিন্তু ইংল্যান্ডেই একটা ঘটনার মধ্য দিয়ে হয়। 1666 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে একটা বড় রকমের একটা অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে 4 দিন 4 রাত ধরে সেই আগুন জ্বলে, এবং যার ফলে প্রায় হাজার হাজার এরকম বসতি এরকম পুড়ে ছাই হয়ে যায়। তো এই ঘটনার ফলে কিন্তু অগ্নি বিমারও সূত্রপাত শুরু হয়। আবার চলে আসি, জীবন বিমা শুরু হলো শিল্প বিপ্লব চলাকালীন। এর প্রয়োজনীয়তা মানুষের জীবনের ঝুঁকিকে হ্রাস করা, ঝুঁকির মাত্রাকে কমিয়ে ফেলা, এই ধারণা থেকেই, এই চাহিদা থেকেই কিন্তু জীবন বিমার প্রচলন হয়। এবং পরবর্তীতে সামাজিক বিমার প্রচলন সংগঠিত হয়। কিভাবে মানুষ আস্তে আস্তে চিন্তা করতে থাকে তার সর্বক্ষেত্রে যে বিভিন্ন ঝুঁকি বিদ্যমান, সব ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিগুলো তারা লাঘব করতে চেষ্টা করে। যার ফলে দেখা যাচ্ছে তার একটা যানবাহন আছে, তো যানবাহনের ঝুঁকি লাঘব করার জন্য যানবাহন বিমা, তো তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটার কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য একটা বিমা, তার শস্য বিমা, বিভিন্ন রকমের ফসলাদির বিমা, বিভিন্ন রকমের বিমার প্রচলন কিন্তু আমরা দেখেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি উপমহাদেশিক বিমা ব্যবসা কিভাবে সূত্রপাত ঘটে। মূলত উপমহাদেশে ব্রিটিশ শাসনকালীন কিছু চার্চ, ধর্মপ্রচারক, যাজক যারা উপমহাদেশে ধর্মপ্রচার করতে আসেন, তো তারা নিজেদের মধ্যে কিন্তু প্রথম জীবন বীমা চালু করেন। দ্যাট মিনস উপমহাদেশে কিন্তু সর্বপ্রথম জীবন বীমা চালু হয়। মূলত ভারত উপমহাদেশে 1872 সালের দিকে সাংগঠনিকভাবে বীমা প্রচলন শুরু হয়। 1928 সালে দ্য ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যাক্ট পাস হয়, যা পরবর্তীতে 1938 সালে সংশোধন হয়। আমরা দেখব স্বাধীন বাংলাদেশের বীমা ব্যবসায়ের কিভাবে সূত্রপাত ঘটে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 8ই আগস্ট রাষ্ট্রপতির 95 নং অধ্যাদেশ বলে দেশের 75টি বীমা প্রতিষ্ঠানকে 5টি সংস্থায় বিভক্ত করে, যা পরবর্তীতে জীবন বীমা কর্পোরেশন এবং বীমা কর্পোরেশন নামক 2টি সংস্থা রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটুকু আমি আবার রিপিট করছি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 8ই আগস্ট রাষ্ট্রপতির 95 নং অধ্যাদেশ বলে দেশের 75টি বীমা প্রতিষ্ঠানকে 5টি সংস্থায়, দ্যাট মিনস আমরা যখন পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা স্বাধীনতা লাভ করে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, তার ওই সময়ে যে বীমা প্রতিষ্ঠানগুলো বিরাজমান ছিল, ব্যবসা করছিল তারা, তো 95 নং অধ্যাদেশ বলে রাষ্ট্রপতি কি করলেন, এটাকে 5টি সংস্থায় ভাগ করলেন, যা পরবর্তীতে আবার
দুইটা সংস্থায় রূপান্তরিত হয়। একটির নাম হয় জীবন বীমা কর্পোরেশন, আর একটির নাম হয় বীমা কর্পোরেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের বীমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা অবশ্যই এই পোর্শনটুকু তোমরা আবার পুনরায় তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে দেখবে। এখানকার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো মনে রাখবে। এগুলো কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি বীমা কাকে বলে, বীমার সংজ্ঞা। বীমা কাকে বলে খেয়াল করে তোমরা দেখতে পাচ্ছ, স্লাইডে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছ। বীমা হলো এমন একটা যৌথ ব্যবস্থা, খুব খেয়াল করো, বীমা হলো এমন একটা যৌথ ব্যবস্থা যার মাধ্যমে ঝুঁকির আওতাধীন বা ঝুঁকির সম্মুখীন হতে পারে এমন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টন করা যায়। আমরা খুব খেয়াল করলে সংজ্ঞাটা যদি খুব খেয়াল করি দেখবে এর মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হলো বলা হচ্ছে বীমা একটা যৌথ ব্যবস্থা, একক নয়, একটা যৌথ, দুই বা ততোধিক একটা সমন্বয়ে গঠিত একটা ব্যবস্থা যার মাধ্যমে ঝুঁকির আওতাধীন বা ঝুঁকির সম্মুখীন হতে পারে। দ্যাট মিনস যে বিষয়গুলো আমরা ঝুঁকি মনে করছি, যেগুলো ঝুঁকি হতে পারে, আমার সম্পদের ঝুঁকি, আমার জীবনের ঝুঁকি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি, এই যে বিষয়গুলো আমি ঝুঁকি মনে করছি বা যেগুলো ঝুঁকির সম্মুখীন হতে পারে, দ্যাট মিনস আমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাই, আমি যদি নৌপথে বাণিজ্য করতে চাই, তো সেখানে যে ধরনের পরিস্থিতি আসতে পারে, প্রাকৃতিক অপ্রাকৃতিক, এই যে ঝুঁকির বিষয়গুলো, এইগুলো আমার ঝুঁকিকে অন্যের মধ্যে ভাগ করে দেওয়া, এবং এটা একটা যৌথ ব্যবস্থার মাধ্যমে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে। আমার যে ঝুঁকিটা আছে, সাপোজ সে একটা পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি, তো সে যদি উপার্জন না করে তার পরিবার চলে না। তো ওই ব্যক্তিটি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, দুর্ঘটনার শিকার হয় বা মারা যায়, তখন কিন্তু ওই পরিবারের যারা তার উপর নির্ভরশীল ছিল ওই মানুষগুলো কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই বীমার মাধ্যমে কি করা হয় যে ওই পরিবারকে কিন্তু একটা আর্থিক সাপোর্ট দেওয়া হয়, যার ফলে তার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির উপার্জন বন্ধ হয়ে গেলেও তারা কিন্তু একেবারেই কিন্তু অসহায় অবস্থায় পড়ে না। দ্যাট মিনস এই ঝুঁকিটা কিন্তু বন্টন হয়ে যাচ্ছে, অন্যরা তার সঙ্গে সমন্বয় করছে, তার সঙ্গে সহযোগিতা করছে। তো এটাকেই বলছি আমরা বীমার সংজ্ঞা। পুনরায় বলছি, বীমা হলো এমন একটা যৌথ ব্যবস্থা যার মাধ্যমে ঝুঁকির আওতাধীন বা ঝুঁকির সম্মুখীন হতে পারে এমন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকিকে বন্টন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি বীমা চুক্তি কাকে বলে। আসলে এই যে বীমা, আমি পূর্বেই উল্লেখ করেছি যে এটা কিন্তু একটা যৌথ ব্যবস্থা। তো এই যে দুইয়ের অধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে একটা যৌথ ব্যবস্থা বলছি, এই ব্যবস্থাকে হচ্ছে বাস্তবিক অর্থে একটা চুক্তি হয়। তো আমরা দেখি বীমা চুক্তি কাকে বলে। প্রথমে আসি, বীমা হলো এমন একটি চুক্তি যেখানে প্রিমিয়াম নামক প্রতিদানের বিনিময়ে এক পক্ষ অপর পক্ষকে সম্ভাব্য ক্ষতি সংঘটনের কারণে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়, অথবা নির্দিষ্ট কোনো ঘটনা সংঘটিত হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। এই সংজ্ঞাটাও যদি আমরা একটু খুব খেয়াল করি, আবার বারবার তোমরা আবার পড়ো বিষয়টা, দেখো যেখানে অনেকগুলো বিষয় আছে। যে বীমা হলো একটা চুক্তি, আসলে একটা চুক্তি, কারণ কি, বীমাকারী এবং বীমা গ্রহীতা, দ্যাট মিনস আমি হলাম বীমা গ্রহীতা আর যে আমার সহযোগিতা এগিয়ে আসছে সে হলো বীমাকারী। এই দুইয়ের মধ্যে কিন্তু একটা চুক্তি হয়, এবং চুক্তি অবশ্যই সেখানে তোমরা জানো যে চুক্তির সংজ্ঞায় সেখানে কিছু অবশ্যই একটা বিনিময় থাকতে হয়, প্রতিদান থাকতে হয়, নাহলে কিন্তু চুক্তি হয় না। তো সেই চুক্তি যেখানে কি হবে, প্রিমিয়াম নামক প্রতিদান, খুব খেয়াল করো এই শব্দটা, প্রিমিয়াম, একটা প্রতিদান থাকবে। এই প্রতিদান অবশ্যই একটি পক্ষ আরেকটি পক্ষকে দিবে। তোমরা গেস করতে পারো যে কে কাকে দেয়, কোন পক্ষ কোন পক্ষকে দিবে। আমার ঝুঁকি লাঘব করার জন্য আরেকজন এসে আমার পাশে দাঁড়ালো, তাহলে এই প্রিমিয়ামটা কে কাকে দিবে, সে আমাকে দিবে না আমি তাকে দিব? অবশ্যই তোমরা ধরে ফেলেছো, অবশ্যই এই প্রিমিয়ামটা আমি তাকে দিব। কারণ কি, আমার ঝুঁকি লাঘব করার জন্য সে আমার পাশে দাঁড়াচ্ছে, আমার ঝুঁকি তার মধ্যে বন্টিত হয়ে যাচ্ছে। তো এই প্রিমিয়ামটা দিব আমি তাকে। আবারও দেখি, বীমা হলো এমন একটি চুক্তি যেখানে প্রিমিয়াম নামক প্রতিদানের বিনিময়ে এক পক্ষ অপর পক্ষকে সম্ভাব্য ক্ষতি সংঘটনের, অ্যাকচুয়ালি যে ঝুঁকির কথা আমরা চিন্তা করছি, যে ঝুঁকি চিন্তা করে আমরা বীমা করছি,
এটা কিন্তু অ্যাবসলিউটলি যে সংগঠিত হবে এমনটা নয়, তাহলে কিন্তু বিমা হবে না। এখানে কিন্তু একটা সম্ভাবনা থাকতে হবে যে সেই ঝুঁকিটা আসতেও পারে, নাও পারে। কোনো নিশ্চিত কোনো ঘটনার ক্ষেত্রে কিন্তু বিমা হয় না। তাহলে দেখি যে এক পক্ষ অপর পক্ষকে সম্ভাব্য ক্ষতি সংঘটনের কারণে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়। তার মানে আমি যে তাকে প্রিমিয়াম দিচ্ছি তার কারণেই কিন্তু ওই পক্ষ আমাকে কিন্তু ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিচ্ছে। যদি আমি তাকে প্রিমিয়াম না দিতাম তাহলে কিন্তু সে আমাকে এই প্রতিশ্রুতি দিত না। অথবা নির্দিষ্ট কোনো ঘটনা সংঘটিত হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। খুব খেয়াল করি এই সংজ্ঞাটা আরেকবার দেখি আমরা, যে বিমা হলো একটি চুক্তি, অবশ্যই একটা চুক্তি। প্রথম কথা হলো বিমা যদি বলা হয় যে বিমা কি, বিমা একটা চুক্তি। কিসের চুক্তি, কার চুক্তি, কিভাবে চুক্তি সম্পাদিত হচ্ছে? যেখানে প্রিমিয়াম নামক প্রতিদানের বিনিময় এক পক্ষ অপর পক্ষকে, দুই পক্ষ, এক পক্ষ অপর পক্ষকে, তো এক পক্ষ হচ্ছে বিমাকারী, অপর পক্ষ হচ্ছে বিমা গ্রহীতা। এই দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হচ্ছে। এই চুক্তির ফলে কি হচ্ছে, যে যিনি বিমাকারী আর বিমা গ্রহীতা, বিমাকারী এই বিমা গ্রহীতা বিমাকারীকে কি দিচ্ছে, প্রিমিয়াম দিচ্ছে। প্রিমিয়ামটা হতে পারে, এটা বাৎসরিক হতে পারে, এককালীন অর্থ হতে পারে। প্রিমিয়ামটা কিন্তু অর্থ, এটা হতে পারে বাৎসরিক হতে পারে অথবা এককালীন হতে পারে। তাকে অর্থ দিচ্ছি। কেন দিচ্ছি কারণ আমি যে ক্ষতির আশঙ্কা করছি, ঝুঁকির আশঙ্কা করছি, এই ক্ষতি বা ঝুঁকি যদি সংগঠিত হয় তাহলে উনি আমাকে সেই আর্থিক প্রতিশ্রুতি যেটা উনি দিয়েছিলেন সেটা উনি আমাকে দিবেন। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি আমরা দেখি যে এই যে ঝুঁকির কথা বলছি আমরা, বিমা যদি কোনো ঘটনায় কোনো প্রেক্ষাপটে যদি ঝুঁকি অনুপস্থিত থাকে, ঝুঁকি না থাকে, তাহলে কিন্তু সেখানে বিমা হবে না। আবার যদি ঝুঁকিটার 100% যদি সম্ভাবনা থাকে তবুও বিমা হবে না। দ্যাট মিনস সেখানে ঝুঁকির একটা সম্ভাব্যতা থাকবে, ঝুঁকি হতেও পারে, দুর্ঘটনা ঘটতেও পারে, নাও পারে। দ্যাট মিনস রাস্তায় যদি একটা যানবাহন চলাচল করে, তো আমরা নিশ্চিত করে কখনোই বলতে পারি না যে সেখানে দুর্ঘটনা ঘটবেই। সেখানে দুর্ঘটনা ঘটতেও পারে, আবার নাও পারে। এই সম্ভাব্যতা রেখেই কিন্তু বিমা হবে। কিন্তু অ্যাবসলিউট যদি চিন্তা করি যে ঝুঁকি সেখানে দুর্ঘটনা ঘটবেই, সেখানে বিমা কিন্তু হবে না। যেমন ধরো জীবন বিমার ক্ষেত্রে একটা করোনার রোগী, এই মুহূর্তে যদি করোনা আক্রান্ত কোনো রোগী যদি সেই জীবন বিমা করতে যায়, কোনো বিমাকারী প্রতিষ্ঠান তাকে বিমা করবে না। কারণ কি, সে নিশ্চিতভাবে মৃত্যু পথযাত্রী। তো সেখানে যেখানে ঝুঁকির মাত্রা নিশ্চয়তা আছে সে জায়গায় কখনো কিন্তু বিমা হবে না। আমরা দেখি বৈশিষ্ট্যগুলো খেয়াল করি আমরা। 1 নাম্বার দেখি অনিশ্চিত। অনিশ্চিত তার মানে যে কথাটা আমি বললাম, সংজ্ঞার মধ্যেই বললাম যে ঝুঁকির মাত্রার ঝুঁকির প্রেক্ষাপট হতে হবে অনিশ্চিত। আমি যে ক্ষতির আশঙ্কা করছি, আমি কলকারখানায় কাজ করি, সাপোজ উদাহরণস্বরূপ বলি, সেই দুর্ঘটনার সংঘটিত হতেও পারি, নাও পারি। আমি রাস্তায় যানবাহন চালনা করছি, দুর্ঘটনা ঘটতেও পারে, নাও পারে। আমি ব্যবসা করছি, তো ব্যবসায় আমার ক্ষতি হতেও পারে, নাও পারে। যেমন এই বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে দেখো তোমরা, যে বর্তমান যে বৈশ্বিক মহামারী, এই বৈশ্বিক মহামারীর কারণে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো তাদের এই আর্থিক ক্ষয়ক্ষতি মাত্রা কিন্তু এটা কিন্তু তারা পূর্ব থেকে অনুমান করতে পারেনি, হঠাৎ করে কিন্তু তাদের সামনে এসে দাঁড়িয়েছে। তো এটা ছিল আমাদের সামনে অনিশ্চিত ছিল একটা বিষয়। তো এইরকম অনিশ্চিত প্রেক্ষাপট থাকলে তবেই সেখানে কিন্তু বিমা হবে। কিন্তু নিশ্চিতভাবে কোনো ঘটনা ঘটবেই, এরকম কোনো দুর্ঘটনা ঘটবেই বা এরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই, এরকম কোনো নিশ্চিত ঘটনার প্রেক্ষাপটে কিন্তু কখনোই বিমা হবে না। 2 নম্বর পয়েন্টটা আমরা খেয়াল করি, পরিমাপযোগ্য। এখানে একটা উল্লেখ্য একটা বিষয় যে আমরা ঝুঁকির ফলে যে আর্থিক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা পরিমাপযোগ্য হতে হবে। এই ক্ষতিটা অবশ্যই আর্থিকভাবে পরিমাপযোগ্য হতে হবে। দ্যাট মিনস একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চুরি হয়ে গেছে, তো যদি চুরি হয়ে যায় তো সেখানে কিন্তু কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এটা পরিমাপ করা যায়। আবার অগ্নিকাণ্ড ঘটেছে এক কোথাও, তো অগ্নিকাণ্ড ঘটলে ওই বাড়ি বা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ ক্ষতি হয়েছে এটাও কিন্তু আর্থিকভাবে পরিমাপ করা যায়। বা একটি জাহাজ সমুদ্রে ডুবে গেছে, তো আমরা কিন্তু জানি সেই জাহাজে কি পরিমাণ মালামাল ছিল, সেখান থেকে কিন্তু আমরা কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি এটাও কিন্তু পরিমাপ করা যায়। দ্যাট মিনস এই ধরনের আর্থিক ক্ষতিতে পরিমাপযোগ্য হতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা খেয়াল করি, অনিচ্ছাকৃত ও আকস্মিক।
অনিচ্ছাকৃত আকস্মিক। তার মানে আমরা যে ঝুঁকিটার কথা চিন্তা করছি, এই ঝুঁকিটা কিন্তু আর্টিফিশিয়াল হওয়া যাবে না, কৃত্রিম হওয়া যাবে না। দ্যাট মিনস ওই অনিচ্ছাকৃত হতে হবে, হঠাৎ হতে হবে। তোমরা খেয়াল করে দেখবা বা পত্রিকায় পড়ে দেখে থাকতে পারো যে অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়তো সে পর্যায়ক্রমে দিনের পর দিন সে আস্তে আস্তে আর্থিক ক্ষয়ক্ষতির কারণে দেউলের দিকে আগে যাচ্ছে। তো তার বীমা করা ছিল, সে কি করে কৌশলে সে কৃত্রিমভাবে আগুন লাগিয়ে দেয় তার প্রতিষ্ঠানে, দিয়ে এরপরে বীমাকারী প্রতিষ্ঠানকে দাবি করে যে আমার বীমা দাবি পরিশোধ করা হোক। তো অবশ্যই বীমাকারী প্রতিষ্ঠান তদন্ত করে, তদন্তপূর্বক তারা যদি এটা প্রমাণ পেয়ে যায় যে যে এই দুর্ঘটনাটা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত, তবে তাহলে কিন্তু এই চুক্তি বলবৎ হবে না। দ্যাট মিনস ওই বীমাকারী প্রতিষ্ঠান তার বীমা দাবি পরিশোধ করবে না। তার মানে অবশ্যই হতে হবে এটা একটা অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এবং সেটা অবশ্যই আকস্মিকভাবে সংঘটিত। আমরা 4 নম্বর পয়েন্টটা খেয়াল করি। 4 নম্বর বলছে প্রচুরতা ও সমজাতীয়। প্রচুরতা, দ্যাট মিনস এই যে ঝুঁকির ঘটনার বলছি আমরা, এই ধরনের ঘটনাগুলো অ্যাভেলেবল ঘটতে হবে। হ্যাঁ, এমন নয় যে একটি ঘটনা ঘটেছে, ইতিপূর্বেও ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা এরকম একটি ঘটনা না, এরকম কোনো ঘটনার প্রেক্ষাপটে ঝুঁকি বিমা করা যাবে না। খেয়াল করে দেখি যে বাংলাদেশ মানে কোনো দেশ বা কোনো রাষ্ট্র যদি তারা একটা এরকম যে একটা স্যাটেলাইট পাঠালো, তো একটা স্যাটেলাইট ভূমণ্ডলে পাঠালো, কোনো কারণে এই স্যাটেলাইটের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, শিক্ষার্থীবৃন্দ দুঃখিত, আমরা আসি যে হতে হবে এমন, যেটা উদাহরণ বলছিলাম যে আমরা কোনো রাষ্ট্র হয়তো কোনো একটা খেয়াযান পাঠালো, তো এই খেয়াযান যদি কোনো কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়, তো এই ধরনের দুর্ঘটনা বা ঝুঁকির প্রেক্ষাপটে কিন্তু বীমা হবে না, কারণ এই ধরনের ঘটনা কিন্তু অ্যাভেলেবল নয়। তার মানে এই ধরনের অ্যাভেলেবল হতে হবে। হ্যাঁ, আমরা চারপাশে দেখি যে যে সমস্ত ঘটনাগুলো, যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, তারপরে নৌ দুর্ঘটনা, এরপর অন্যান্য যে দুর্ঘটনাগুলো দেখি, এগুলো কিন্তু অ্যাভেলেবল সমাজে, এগুলো প্রতিনিয়ত ঘটছে। এই ধরনের প্রেক্ষাপটে কিন্তু বীমা হবে। এবং 5 নম্বর যে পয়েন্টটা আমরা খেয়াল করি, সহনীয় ও স্বাভাবিক। সহনীয় ও স্বাভাবিক মানে ওই আগের উদাহরণটা টেনেই বলি যে এমন ঘটনার ক্ষেত্রে প্রেক্ষাপটে বীমা হবে না যে ঘটনাটা অস্বাভাবিক ঘটনা, এরকম ঘটনা আগে ঘটেনি বা ভবিষ্যতে ঘটবে না, হঠাৎ করে হয়েছে, এরকম প্রেক্ষাপটে কিন্তু বীমা হবে না। এই ছিল আমাদের বীমাযোগ্য ঝুঁকির বৈশিষ্ট্য। আমরা এগুলো তোমরা অবশ্যই তোমাদের হাতের কাছে কাগজ কলম আছে, তোমরা নোট করে নিবে এগুলো অবশ্যই। শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি এবার বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো দেখি আমরা, যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই বর্তমান মানে লাইফের ক্ষেত্রে বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কোথায় আমরা একটু খুঁজবো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে যে ক নাম্বার, ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব। তার মানে আমি যে একটা ব্যক্তি, আমি কেন বীমা করব? প্রশ্নটা এই জায়গায় যে আমি বীমা কেন করব, আমি কেন বীমা করব, বা আমার ক্ষেত্রে বীমার গুরুত্ব কোথায়, এটা খেয়াল করে দেখি। প্রথম কথা হলো আর্থিক নিরাপত্তা বিধান। এটা আমাকে কিন্তু একটা আর্থিক নিশ্চয়তা দেয়, একটা আর্থিক নিরাপত্তা দেয়। কেমন করে আর্থিক নিরাপত্তা দেয়? ওই যে আমি বীমা করে রেখেছি, আমি যদি কোনো কারণে দুর্ঘটনার শিকার হই, কোনো কারণে আল্লাহ না করুক যদি আমি মানে কোনো ব্যক্তি যদি এরকম মারা যায়, তো তার প্রেক্ষাপটে কি যেটা হয় যে বীমাকারী প্রতিষ্ঠান তাকে আর্থিক সহযোগিতা করে এবং তার পরিবার পরিজনের জন্য কিন্তু একটা আর্থিক নিশ্চয়তা, একটা নিরাপত্তা কিন্তু সৃষ্টি হয়। 1 নম্বর পয়েন্ট দেখো। 2 নম্বর, সঞ্চয় সৃষ্টি। বীমা আমরা জানি বিমার অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা সেগুলো সামনে দেখব। তো শুধুমাত্র বীমা এমন নয় যে আমি হয়তো আমি জীবন বীমা করেছি, তো আমি মারা গেলেই যে আমি আর্থিক ক্ষতিপূরণ পাবো, বিষয়টা এমন না। এটা একটা ধরন, অন্যান্য ধরনও আছে। মেয়াদি বীমা যাকে বলে, তো মেয়াদ উত্তীর্ণ হলে কিন্তু আমি সমুদয় অর্থ আমাকে কিন্তু আবার ফেরত দেওয়া হয়। দ্যাট মিনস এটা কিন্তু একটা সঞ্চয়ের মাধ্যম, একটা মাধ্যম। এর ফলে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমাদের সঞ্চয় তৈরি হয়, সঞ্চয়ের প্রবণতা তৈরি হয়। 3 নম্বর আসি, বিনিয়োগের সুযোগ লাভ। যেহেতু আমি সঞ্চয় করেছি অর্থ,
সঞ্চিত অর্থ আমি কিন্তু পুনরায় কিন্তু বিনিয়োগ করতে পারবো। আমি কাঙ্ক্ষিত ব্যবসায় বা কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু এই অর্থটা আমি পুনরায় কাজে লাগাতে পারবো, যার ফলে কি হবে, আমার পুনরায় কিন্তু এই বিনিয়োগকৃত অর্থের ব্যবহারের মাধ্যমে আমার আর্থিক সম্প্রসারণ ঘটবে, আর্থিক লাভ হবে। কিন্তু 4 নম্বর দেখি বৃদ্ধ বয়স অবলম্বন। খুব জীবন বীমার কিন্তু প্রাথমিক মানে মানে বেসিক গ্রাউন্ডটা ছিল কিন্তু এটাই যে মানুষ যখন আমরা অসহায় বার্ধক্য চলে আসে, উপার্জন ক্ষমহীন হয়ে যায়, তো তখন কিন্তু আমাদের আর্থিক নিশ্চয়তা দরকার হয়ে পড়ে। ওই সময় এই বৃদ্ধ বয়সে কিন্তু আর্থিক অবলম্বন কিন্তু দিতে পারে এই বীমা। এবং 5 নম্বর আমরা দেখি মানসিক প্রশান্তির সৃষ্টি। কিভাবে? আমার উপরে 4টা পয়েন্ট যদি আমার 4টা পয়েন্ট যদি খেয়াল করলে দেখা যায় যে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে কিন্তু আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। আমি আর্থিক নিরাপত্তা যদি পাই তাহলে আমার মন প্রশান্ত হয়, আমি নিরাপদ বোধ করি। আমার সঞ্চয় থাকলে পরে আমার ভিতরে শক্তি সৃষ্টি হয়। আমার বিনিয়োগ যদি আমি বিনিয়োগ করতে পারি, আমার ভিতরে আশার সঞ্চার হয়। এবং বার্ধক্য অবস্থায় যদি আমি আর্থিক সাপোর্ট পাই, সেটা আমাকে কিন্তু মানসিক প্রশান্তি দেয়। তো এগুলো ছিল ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো যে ব্যবসায় সম্প্রসারণে বীমার গুরুত্ব। ব্যবসা সম্প্রসারণে আমি ব্যবসা করছি, আমি একজন ব্যবসায়ী, কিন্তু আমার প্রতিনিয়ত কিন্তু আমার টেন্ডেন্সি, আমার ঝোঁক থাকে আমার ব্যবসাটাকে সম্প্রসারিত করা, ব্যবসাটাকে উত্তরোত্তর পরিধিকে বাড়ানো। এই বাড়াতে যেয়ে কিন্তু আমাকে যেগুলো ঝুঁকির সম্মুখীন হতে হয়, 1 নম্বর পয়েন্ট দেখো, সেটাই বলছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস। মানে আমি ব্যবসা বাড়াতে চাই, ব্যবসা পরিধি বাড়াতে চাই, ব্যবসা করতে চাই, আমার মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হলো কি যে আমার সামনে কি কি ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো আমি কিভাবে মোকাবেলা করব। তো এই ঝুঁকিগুলো কিন্তু এই বীমার মাধ্যমে কিন্তু লাঘব করা যায়, হ্রাস করা যায়। দ্যাট মিনস এই বীমা আমাকে ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস করে, কমিয়ে দেয়। 2 নম্বর দেখো বিনিয়োগে উৎসাহ সৃষ্টি। বিনিয়োগ উৎসাহ সৃষ্টি। যে ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা বীমাকারী, তারা সাধারণ মানুষের কাছ থেকে বীমার প্রিমিয়াম যে অর্থ সংগ্রহ করে, এই সংগৃহীত অর্থ কিন্তু তারা গচ্ছিত রাখে না, এর অর্থটা কিন্তু তারা পুনরায় কিন্তু বিনিয়োগ করে। তারা পুনরায় কিন্তু অর্থটা বিনিয়োগ করছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যবসায়ী, যার ফলে কি হচ্ছে, অর্থ পরিধি বাড়ছে, ব্যবসায়িক পরিধি বাড়ছে, সেখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে। দ্যাট মিনস এটা পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর দেখি বৈদেশিক ব্যবসায় উন্নয়ন। বৈদেশিক ব্যবসায় উন্নয়ন, তো ওই যে বললাম যে আসলে ঝুঁকি যেখানে ঝুঁকির মাত্রাটা বেশি, সেখানে কিন্তু বীমার প্রয়োজনীয়তা অত্যধিক। তো আমরা সাধারণত দেখি যে ডোমেস্টিক ব্যবসার ক্ষেত্রে যা ঝুঁকি, তার চেয়ে কিন্তু ফরেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা আরও বেশি, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি। এই মুহূর্তে খেয়াল করে দেখো, এই বর্তমান প্রেক্ষাপটের কারণে আমাদের গার্মেন্টস সেক্টর একটা বড় ধাক্কা লেগেছে, যে তাদের যে রপ্তানি অর্ডারগুলো ছিল, এই মুহূর্তে তারা সমস্ত রপ্তানি অর্ডারগুলো বায়াররা ক্যান্সেল করে দিয়েছে। তারা একটা বড় রকমের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। অথবা তারা বাইরে তাদের পণ্য পাঠাতে পারতেছে না, লকডাউনের কারণে যেহেতু সব রকমের যোগাযোগ ব্যবস্থা বন্ধ, তারা তাদের পণ্য বাইরে পাঠাতে পারছে না। তো তাদের কিন্তু একটা ব্যাপক মাত্রার ঝুঁকির সম্মুখীন তারা। এই ঝুঁকিকে লাঘব করবে, হ্রাস করবে বীমা। এবং কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টি। আমরা জানি কোনো প্রতিষ্ঠান যদি তার কর্মীদের উপর বীমা করে, তো ওই কর্মীরাও কিন্তু এর মাধ্যমে তারা মোটিভেটেড হয়, প্রেষিত হয়। এটা কিন্তু একটা মোটিভেশন, যে আমি যদি কোনো কারণে যদি অসুস্থ হই, কোনো কারণে দুর্ঘটনার শিকার হই, তাহলে কিন্তু আমি বা আমার পরিবার কিন্তু একটা আর্থিক সাপোর্ট পাবে। এটা কিন্তু একটা ইনসেন্টিভ, একটা মোটিভেশন। এবারে আমরা দেখব অর্থনৈতিক গুরুত্ব। আমরা দেখলাম ব্যক্তি পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে, আমরা এবার দেখব অর্থনৈতিক গুরুত্ব। 1 নম্বর খেয়াল করে দেখো, 1 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ সঞ্চয় বৃদ্ধি। আমরা সঞ্চয় বৃদ্ধি, তোমরা অর্থায়নে পড়েছো যে সঞ্চয় মানুষের ভোগের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে। এই সঞ্চয়ের অনেকগুলো মাধ্যম আছে, ব্যাংকে ডিপোজিটের মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে করে। তো এটাও কিন্তু একটা মাধ্যম, বীমাও কিন্তু একটা সঞ্চয়ের মাধ্যম। বীমার মাধ্যমে সে কিন্তু একটা বীমা নির্দিষ্ট সময় উত্তর কিন্তু সে একটা বড় রকমের
আর্থিক রিটার্ন পাচ্ছে, এটা কিন্তু তার একটা বড় সঞ্চয়। 2 নাম্বার, মূলধন গঠন ও বিনিয়োগ সৃষ্টি। মূলধন গঠন কিভাবে? ওই যে বিমাকারী প্রতিষ্ঠান যারা বিমা করছে এবং এই বিমা করার বিনিময়ে তারা বিমা গ্রহীতার কাছ থেকে যে প্রিমিয়াম আদায় করছে, অর্থ আদায় করছে, এই অর্থটা কিন্তু তাদেরকে একটা ফান্ড, একটা ক্যাপিটাল রেইজ করছে। এই মূলধন, এই সমন্বিত ক্যাপিটালটা কি করছে, তারা পুনরায় কিন্তু অন্য ব্যবসায় বিনিয়োগ করছে, যার ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য বেনিফিটগুলো বাড়ছে। 3 নাম্বার আমরা খেয়াল করি, 3 নাম্বার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই সমুদয় কার্যক্রম পরিচালনা, বিমাকারী বিমা গ্রহীতার মধ্যে যে এই যে চুক্তি, এই চুক্তি বাস্তবায়ন করা এবং এটাকে প্রিমিয়াম আদায় এবং এই বিমার অর্থ দাবি পরিশোধ, এই সমস্ত কার্যক্রম করার জন্য কিন্তু একটা বড় রকমের একটা লোক বল দরকার। তার মানে এটার ফলে কি হচ্ছে, একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এই কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার ফলে আমাদের বেকারত্ব হ্রাস হচ্ছে এবং মানুষের অর্থনৈতিক উত্তরণ ঘটছে। এবং 4 নাম্বার দেখি আমরা সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের এই বিনিয়োগ ব্যবসা যত উত্তরণ ঘটছে, এর ফলে কিন্তু সরকার কিন্তু এখান থেকে একটা বড় রকমের শুল্ক, একটা ভ্যাট বা একটা রাজস্ব কিন্তু তার সরকার এখান থেকে বড় রকমের একটা শুল্ক পাচ্ছে। এবং 5 নাম্বার যেটা দেখবো আমরা, অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি। অদৃশ্য রপ্তানি আয়, আমরা রপ্তানি বলতে শুধুমাত্র পণ্যই রপ্তানি করি তা কিন্তু নয়, আমরা কিন্তু সেবাও রপ্তানি করি। তো এই বিমার পরিধি ব্যাপ্তি কিন্তু শুধুমাত্র দেশব্যাপী না, এই বিমার পরিধি ব্যাপ্তি কিন্তু এইটা পুরো বিশ্বব্যাপী। দেখা যাচ্ছে যে বাংলাদেশে এমন অনেক যারা বিদেশি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে অ্যালিকো, একটা আমেরিকান বেসড একটা বিমা প্রতিষ্ঠান। তো এই যে বিমা, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যার ফলে কিন্তু তারা এই বৈদেশিক অর্থ কিন্তু আয় করছে এই বিমা ব্যবসায়ের মাধ্যমে। এবং খেয়াল করি সর্বশেষ যে বিমার গুরুত্বের মধ্যে সর্বশেষ আমরা দেখি যে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব, তো মূলত বিমা যে কাজটা বিমা করেছে সেটা হচ্ছে যে সামাজিকভাবে কিন্তু একটা মানুষের মধ্যে যে একটা অনাস্থা, আস্থাহীনতা, একটা আশঙ্কা, ভীতি, এই ভীতিটা কিন্তু দূর করেছে। কিসের ভীতি? ওই যে ব্যবসায়িক ক্ষেত্রে বা সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে সবসময় একটা ভীতি কাজ করতো, ঝুঁকি তাড়িয়ে বেড়াতো মানুষকে। এই ঝুঁকিটা কিন্তু ঝুঁকির ক্ষেত্রে, ঝুঁকির জায়গায় কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি প্রতিষ্ঠা পেয়েছে। তারা মানে যিনি বিমা করছেন তার মধ্যে, মনের মধ্যে কিন্তু একটা স্বস্তি কাজ করে যে আমি যদি মারাও যাই, আমি যদি অক্ষম হয়ে পড়ি, তবুও আমার পরিজন এরকম বিপদগ্রস্ত হবে না, তারা একটা আর্থিক সাপোর্ট সেখান থেকে পাবে। এর ফলে কিন্তু সমাজের মধ্যে, মানুষের মধ্যে একটা স্থিরতা, স্বস্তি কাজ করছে। আবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই। ব্যবসা প্রতিষ্ঠান যখন এই বিমা করছে বা একটা যানবাহনের ক্ষেত্রে যখন আমরা বিমা করছি, তখন কিন্তু আমার কাজ করছে যে আমার যানবাহনটা যদি কোনো কারণে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি কিন্তু আমার সমস্ত অর্থটাই আমি বিফলে যাচ্ছে না, আমি বিমার মাধ্যমে কিছু অর্থ রিটার্ন পাচ্ছি। এর ফলে কিন্তু আমাদের মধ্যে একটা সামাজিক একটা স্বস্তি কিন্তু লক্ষ্য করা যায়। 2 নম্বর দেখি নাগরিক সচেতনতা বৃদ্ধি। নাগরিক সচেতনতা বৃদ্ধি, দ্যাট মিনস কিভাবে যে বিমা কিন্তু এখন একটা ঐচ্ছিক বিষয় নয়, বিমা কিন্তু একটা আইনগত বাধ্যবাধকতার মধ্যেই বিদ্যমান। দ্যাট মিনস প্রত্যেক দেশের সরকার কিন্তু এই বিমাকে বাধ্যতামূলক করেছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিমা বাধ্যতামূলক। যেমন কেউ যদি কোনো একটা যানবাহন ক্রয় করে এবং সেই যানবাহন যদি সে রাস্তায় চালায়, তো সেক্ষেত্রে তাকে অবশ্যই বিমা করতেই হবে, না করলে কিন্তু সে আইন লঙ্ঘিত করবে এবং এর দ্বারা তাকে জরিমানা করা হবে। এরকমভাবে কেউ যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালায়, তো তাকেও কিন্তু তার বিমা করতে হবে, সে তার প্রতিষ্ঠানের বিমা করতে হবে, তার সম্পদের বিমা করতে হবে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার কর্মচারীদেরও বিমা করা বাধ্যতামূলক। এবং আমরা খেয়াল করে দেখি যে আমরা নাগরিক সমাজ কিন্তু আমরা যখন কোনো এই বিষয়ে আমরা ওয়াকিবহল যে কোনো প্রতিষ্ঠানের কি কি সুযোগ সুবিধা বিদ্যমান, আমরা যদি সেটা খেয়াল করি দেখব যে ওই প্রতিষ্ঠানের যে সেখানকার তাদের কর্মচারীদের জন্য কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা আছে কিনা। যখন ইন্স্যুরেন্স করার ব্যবস্থা থাকে তখন আমরা কিন্তু স্যাটিসফাইড হই, ওই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কিন্তু আস্থা বেড়ে যায়। এবং সর্বোপরি কিন্তু এই বিমা ইন্ডাস্ট্রি, এই বিমার ব্যবসার মধ্যে কিন্তু একটা বড় রকমের একটা কর্মসংস্থানের কিন্তু তৈরি হয়েছে, ব্যাপক মাত্রার কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, যার ফলে কিন্তু একটা বড় রকমের
বেকার সমস্যার সমাধান করছে। তো মূলত এই ছিল আমাদের বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবার তোমাদেরকে বলছি, একটু রিওয়াইন্ড করতেছি, পিছনের দিকে যাচ্ছি। সেটা হলো যে আমরা এই আজকের আলোচনা থেকে আমরা দেখলাম যে বীমার পটভূমি, আসলে বীমাটা কেন আসলো, কি প্রেক্ষাপটে আসলো। আমরা দেখলাম বীমা ব্যবসায়ের সংক্ষিপ্ত ইতিহাস দেখলাম, আমরা বীমা কাকে বলে দেখলাম, এবং বীমার বলতে যাই বীমাটা চুক্তি, এই চুক্তিটা কার সাথে কার চুক্তি হয় এবং চুক্তিটা কিসের মানে বিনিময় হয়, এটা আমরা খেয়াল করে দেখেছি কিন্তু আমরা। এবং সর্বোপরি বীমা ঝুঁকির বৈশিষ্ট্য দেখেছি এবং এবং মানে দেখলাম বীমার মানে গুরুত্ব বা প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা এই বিষয়গুলো অবশ্যই পাঠ্য বই আছে তোমাদের, তোমরা এগুলো দেখবে এবং পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে এই আশাবাদ রাখছি। এবং সর্বশেষ আমি তোমাদের সঙ্গে একটা মেসেজ দিচ্ছি আর কি। সেটা হলো যে আমরা সবাই জানি যে আমরা কিন্তু এখন পবিত্র মাহে রমজানের মধ্যে আছি। আল্লাহ পাকের কিন্তু অশেষ রহমতের মাস কিন্তু এই মাহে রমজান মাস। তো এই মাহে রমজান মাসে আমরা অবশ্যই আমাদের ইবাদত, যে ধর্মীয় ইবাদতগুলো আছে, আমরা ঘরে বসে সেই ইবাদত বন্দেগীগুলো করব। পাশাপাশি তোমাদের কাছে একটা আমার বিনীত নিবেদন, সেটা হলো যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রমজান মাস কিন্তু দোয়া কবুলের মাস। প্রতিটা মুহূর্তে কিন্তু দোয়া কবুল করে আল্লাহ পাক। তো এই জন্য আমরা সবাই যেটা করব, যে প্রতি মুহূর্তে কিন্তু আমরা দোয়া করব। শুধু নিজের জন্য করব না, আমার জন্য যেমন করব, আমার পরিবারের অন্যান্য সদস্য তাদের জন্য করব, বাবা মার জন্য করব, আমার পাড়া প্রতিবেশীর জন্য করব, আমার তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ, এই রাজশাহী কলেজের তোমার প্রিয় শিক্ষকবৃন্দ আছেন, আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার আছেন, তাদের জন্য দোয়া করব। এবং সর্বোপরি আমাদের এই দেশটার জন্য দোয়া করব, যেন আল্লাহ পাক যেই যে চরম একটা সংকটময় অবস্থায়, চরম সংকটময় একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এই পরিস্থিতি যেন দ্রুত উত্তরণ ঘটে এবং আমরা পুনরায় যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, আবার যেন আমরা ক্লাসে বসতে পারি, এই আশা ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।